সেদিন আপনার সন্তান শিশু শ্রেণীতে অধ্যয়ন করত। কবে কখন যে সে নবম শ্রেণীতে উন্নীত হয়ে গেল, অনেকের কাছেই এটা স্বপ্নের মতো লাগে। নবম শ্রেণী এবং দশম শ্রেণীর পড়াশোনা শেষ করার পরেই অর্জিত হবে এসএসসি সার্টিফিকেট। খুশি হচ্ছেন? শুধু খুশি হলে চলবে না, খুশি হওয়ার পাশাপাশি আপনাকে সাধন ভোজন করতে হবে নতুনভাবে। যদি আপনার সন্তানের ক্ষেত্রে আপনি যথেষ্ট পরিমাণ আন্তরিক, বিবেকবান, পর্যবেক্ষক, গবেষক এবং গোয়েন্দা নজরদারি করতে পারেন, তাহলেই আপনার সন্তান আপনার হাতে এনে দিবে অমূল্য সম্পদ এসএসসি সার্টিফিকেট, যেটাতে আলোড়ন সৃষ্টিকারী একটি গ্রেড পয়েন্ট থাকবে, যা দেখে আপনি যেমন খুশি হবেন, আপনার সন্তান আনন্দে আত্মহারা হবে এবং আপনার সন্তানের সম্মান এবং সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আসসালামু আলাইকুম। সাইফ সাদ 007 চ্যানেলের মাধ্যমে আমি সাইফ ইবনে সাদ আছি আপনাদের সাথে। আজ কথা বলবো নবম শ্রেণী ও দশম শ্রেণীতে যে সমস্ত ছাত্রছাত্রীরা অধ্যয়ন করছে তাদের প্রতি পিতামাতা ও অভিভাবকদের বিশেষ কিছু দায়িত্ব কর্তব্য প্রসঙ্গে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। বর্তমান সময়ে যে সমস্ত ছাত্রছাত্রী নবম শ্রেণী ও দশম শ্রেণীতে অধ্যয়ন করছে তাদের জন্য আমার দোয়া ও আশীর্বাদ, সেই সাথে শুভেচ্ছা অভিনন্দন, যাতে তারা তাদের চেষ্টা দিয়ে, মেধা দিয়ে তারা কাঙ্ক্ষিত একটা ফলাফল অর্জন করতে পারে। আর যে সমস্ত ছাত্রছাত্রী বর্তমানে অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করছে, আর কিছুদিন পরে বার্ষিক পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা শেষ করার পরেই তারা নবম শ্রেণীতে উন্নীত হবে। নবম শ্রেণীতে উন্নীত হওয়ার পরেই তাদের জীবনের শুরু হয়ে যাবে নতুন একটা অধ্যায়। নবম শ্রেণী একটা ছাত্রছাত্রীর জন্য জীবনের নতুন একটা মোড়, যেখান থেকে তার জীবনের পরবর্তী ভালো মন্দ এবং তার জীবনের বড় বড় যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলো পুরা হওয়ার প্রথম ধাপ হিসাবেই আমরা বিবেচনা করে থাকি। নবম শ্রেণীতে যারা উন্নীত হবে তারা কিছু ছাত্রছাত্রী বিজ্ঞান বিভাগ নিয়ে অধ্যয়ন শুরু করবে, কিছু ছাত্রছাত্রী বাণিজ্য বিভাগ নিয়ে অধ্যয়ন শুরু করবে, কিছু ছাত্রছাত্রী মানবিক বিভাগ নিয়ে অধ্যয়ন শুরু করবে। বিজ্ঞান, বাণিজ্য, মানবিক যে শাখায় পড়াশোনা করতে চাক বা করুক না কেন, প্রত্যেকটা বিভাগই মূল্যবান। সমাজের যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে প্রত্যেকটা বিভাগেরই। কোনো বিভাগ থেকে ছোট নয়। প্রত্যেকটা বিভাগ দিয়েই একটা ছাত্রছাত্রী তার জীবনের শীর্ষস্থানে পৌঁছে যাবে, এটা একেবারেই ধরাবাঁধা নিশ্চিত কথা। যে সমস্ত পিতামাতা অভিভাবকের ছেলেমেয়েরা নবম শ্রেণী ও দশম শ্রেণীতে অধ্যয়নরত, আমার বিশ্বাস প্রত্যেকটা ছাত্রছাত্রী বা প্রত্যেকটা ছেলে মেয়েই তাদের নির্ধারিত বা নির্দিষ্ট রুটিন মাফিক নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে তাদের পড়ালেখাগুলো চালিয়ে যাচ্ছে। আমরা যারা পিতামাতা আছি, অভিভাবক আছি, আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে আমাদের সন্তানদেরকে ঘিরে অনেক জল্পনা কল্পনা স্বপ্ন বাসা বাঁধে। শুধু স্বপ্ন দেখে চুপচাপ বসে থাকলেই তো আর স্বপ্ন পূরণ হয়ে যায় না। আমাদের সন্তানদের দ্বারা যদি আমাদের স্বপ্নগুলোকে প্রকৃতই বা বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাদের উচিত প্রত্যেকটা ছেলে মেয়েদের প্রতি, সন্তানদের প্রতি যত্নশীল হওয়া বা যত্নবান হওয়া। যারা অষ্টম শ্রেণী পরীক্ষা শেষ করে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে এবং তারা তাদের পছন্দ মতো বিভিন্ন বিভাগ, যে বিভাগ নিয়ে পড়াশোনা করতে চায় বা যার স্বপ্ন যেদিকে চিন্তা ভাবনাকে নিয়ে যার স্বপ্নগুলো রচিত হয়েছে, সেই স্বপ্নের উপর ভিত্তি করে প্রত্যেকেই তারা তাদের পছন্দসই বিভাগ নিয়ে অধ্যয়ন শুরু করবে। নবম শ্রেণীতে অধ্যয়ন করার শুরু থেকেই যদি ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদের পিতা মাতা অভিভাবকগণ তাদের স্ব ছেলে মেয়েদের প্রতি একটু বেশি যত্নবান এবং পরিচর্যা, পর্যালোচনা, পর্যবেক্ষণ এগুলো যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার সন্তান আপনার পরিকল্পনা মোতাবেক, আপনার স্বপ্ন মোতাবেক বা আপনার সন্তান যে স্বপ্ন নিয়ে পড়াশোনা করছে সেই স্বপ্নের ঘরে পৌঁছে যেতে পারবে। আর যদি সন্তান, ছেলে মেয়ে বা ছাত্রছাত্রীদের নিজেদের কিছু অবহেলা, দোষ ত্রুটি, সেই সাথে পিতামাতা অভিভাবকদের উদাসীনতা যদি একাকার হয়ে যায়, তাহলে ছাত্রছাত্রীটি যেমন হোঁচট খাবে, সেই সাথে পিতামাতা অভিভাবকদের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যেতে পারে। তাই শুরু থেকেই তাদের প্রতি নজরদারি শুরু করতে হবে। এখন প্রাথমিকভাবে আমরা বিচার বিশ্লেষণ করে দেখতে পারি, একটা সন্তান বা ছেলে মেয়ে ছাত্রছাত্রী যখন নবম শ্রেণীতে অধ্যয়ন শুরু করে, তার ভিতরে কি কি দোষ ত্রুটি দেখা যায় বা থাকতে পারে, আর আমাদেরকে তাদের কোন কোন দিকটা বিবেচনা করে তাদের কোন দিকের উপর বেশি মাত্রায় খেয়াল রাখতে হবে। নবম শ্রেণীতে উন্নীত হওয়া বা নবম শ্রেণীতে অধ্যয়নের শুরুতে একটা ছাত্রছাত্রী বা ছেলে মেয়ের মনের মধ্যে শুরুতেই যে ব্যাপারটা বিশেষভাবে আতঙ্কিতভাবে কাজ করে, সেটা হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব। আমি পারবো কি পারবো না। অনেক ছাত্রছাত্রী বা পিতামাতা আবেগের বশে তাদের পছন্দসই বিভাগ নির্বাচন করে থাকেন। দেখা যাচ্ছে আপনার সন্তান যে বিভাগ নিয়ে পড়াশোনা করতে চায় না বা আপনার সন্তান যে বিভাগের জন্য উপযুক্ত নয়, হয়তো ছাত্রছাত্রী নিজস্ব আবেগে বা পিতামাতা অভিভাবক যারা আছেন তারাও হয়তো জোর করে অন্য একটা বিভাগে
ছাত্রছাত্রীকে বা আপনাদের ছেলে মেয়েদেরকে ঢুকিয়ে দেন। এতে শুরু থেকেই ছাত্রছাত্রী একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। আর যদি বিভাগটা ছাত্রছাত্রীর উপযুক্ততা বিচার করে হয় বা ছাত্রছাত্রীর মনোসন্তুষ্টিতে হয়, এমনকি আপনার সন্তান কোন বিভাগ নিয়ে পড়াশোনা করবে সেই পর্যায়টা যদি ছাত্রছাত্রী বা ছেলে মেয়ে এবং পিতা মাতা অভিভাবক একত্রে এক জায়গায় বসে আলোচনার ভিতর দিয়ে যদি একটি বিভাগ নির্বাচন করা হয়, তাহলে যেমন পিতামাতা অভিভাবকগণ শুরু থেকেই একটা জোরালো আশা নিয়ে থাকতে পারেন, সেই সাথে ছাত্রছাত্রী বা ছেলে মেয়েও সেই বিভাগে পড়াশোনা করতে অধিক মাত্রায় আগ্রহী হয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যায় আশাভঙ্গের কোনো সুযোগ থাকে না। ব্যতিক্রম হইতেই পারে, মানুষের জীবনে ব্যতিক্রম কিছু কিছু ব্যাপার ঘটবে, এটা বাস্তব। ভালো ছাত্র অনেক সময় খারাপ হয়ে যায়, খারাপ ছাত্রছাত্রী অনেক সময় ভালো করে ফেলে, এটা আমাদেরকে মেনে নিতে হয় বা এটা হচ্ছে। আপনার ছেলে মেয়ে বা একটা ছাত্রছাত্রী যখন নবম শ্রেণীতে প্রথম অধ্যয়ন শুরু করতে যাচ্ছে বা করবে, পিতামাতার দিক থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে সন্তানকে, ছেলে মেয়েকে, ছাত্রছাত্রীকে শুরু থেকেই তাকে অনুপ্রেরণা যোগাতে হবে। তার লেখাপড়াটাকে কঠিনভাবে না দেখে সহজভাবে ব্যাখ্যা দিয়ে তাকে সহযোগিতা করতে হবে, তাকে উৎসাহ যোগাতে হবে। আপনার সন্তানকে আপনি যেমন স্বপ্ন দেখাবেন, সেই সাথে সাথে স্বপ্ন পূরণের জন্য তাকে যেমন পড়াশোনার প্রতি আগ্রহী করবেন, মনোযোগী করবেন, সেই সাথে আপনাকেও সন্তানকে উদ্বুদ্ধ করতে হবে, অনুপ্রাণিত করতে হবে, উৎসাহিত করতে হবে, আনন্দ দিতে হবে। সন্তানের মনের মধ্যে সবসময় যেন সাহস যোগাতে হবে যে শুরু থেকেই তোমাকে মন দিয়ে লেখাপড়া করতে হবে। বাইরের আড্ডা, গল্প, বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা, সময় নষ্ট করা, এগুলো করলে তোমার রেজাল্ট খারাপ হবে, তুমি তোমার স্বপ্নের ঘরে পৌঁছাতে পারবে না। সন্তানকে তার বিভাগ অনুযায়ী প্রত্যেকটা পাঠ্যপুস্তকের যোগান দেওয়া সহ তাকে একটা সার্থক সঠিক রুটিন করে দিতে হবে। সেই রুটিনের মধ্যে আপনার ছেলেমেয়ের লেখাপড়া, ঘুম, স্কুল, কোচিং, প্রাইভেট সহ খেলাধুলা, বিনোদন, পারিবারিক গল্প সমস্ত কিছু থাকবে। রাতে কয়টায় ঘুমোতে যাবে, সকালে ঘুম থেকে কয়টার সময় উঠবে, স্কুলে কয়টার সময় যাবে, কয়টায় বাসায় ফিরে আসবে। তার যদি বাসার বাইরে কোনো কোচিং সেন্টার থাকে, সে কয়টার সময় কোচিং সেন্টারে যাবে, কোচিং সেন্টার থেকে কখন বাসায় আসবে। এরপরে বাসায় যদি প্রাইভেট টিউটর থাকে বা প্রাইভেট টিচার থাকে, সে কয়টা থেকে কয়টা পর্যন্ত বাসায় টিচারের কাছে পড়াশোনা করবে। এরপরে সে কতটুকু সময় পারিবারিক সদস্যদের সাথে গল্প গুজব করবে, টিভি দেখবে, অন্যান্য আনুষঙ্গিক বিনোদনের জন্য সময় পার করবে। সেই সাথে সে সকালের নাস্তা কখন করবে, দুপুরের খাবার কখন খাবে, রাতের খাবার কখন খাবে, টোটাল তার জীবনটাকে একটা রুটিনের মধ্যে আনতে হবে। এবং সেই সাথে আপনাকে বিশেষভাবে খোঁজখবর নিতে হবে আপনার সন্তানটি প্রতিদিন স্কুলে যায় কিনা। যদি কোনো পিতামাতা বা অভিভাবক তাদের ছেলে মেয়েদেরকে সাথে করে নিয়েই স্কুলে আসা যাওয়া করেন, তাহলে তো খুবই ভালো। আর যে সমস্ত ছাত্রছাত্রী বা ছেলে মেয়েরা নিজেরাই স্কুলে আসা যাওয়া করে, তাদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে আপনার সন্তান প্রতিদিন নিয়মিতভাবে স্কুলে যায় কিনা এবং স্কুলের কার্যক্রম কখন শেষ হচ্ছে, সে বাসায় কখন ফিরছে, বা স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে সে বন্ধু বান্ধব নিয়ে বাইরে কোথাও গল্প গুজব করছে কিনা, কোথাও ঘুরতে গেল কিনা, এইগুলোর ব্যাপারে আপনাকে বিশেষভাবে খোঁজখবর নিতে হবে। স্কুলের নির্ধারিত টিচার বা কোনো কোচিং সেন্টারে যদি আপনার সন্তান নিয়মিত ক্লাস করার জন্য যায়, সেখানে সে নিয়মিতভাবে কোচিং সেন্টারে উপস্থিত থাকে কিনা এবং তার পড়ালেখার অগ্রগতি বা বর্তমান পর্যায়ে তার পড়ালেখার পরিবেশটা, তার পড়ালেখার অবস্থাটা কি, এটা আপনাকে জানতে হবে। স্কুলের তার বিষয়ভিত্তিক যে নির্ধারিত শিক্ষক শিক্ষিকাগণ আছেন, তাদের সাথে আপনাকে সপ্তাহে বা 10 দিন, 15 দিন বা 1 মাস পর আপনাকে একটু যোগাযোগ করতে হবে যে আপনার সন্তানের অগ্রগতি কি, সে ক্লাসে কোনো বেয়াদবিমূলক কোনো আচরণ করে কিনা, স্কুলের কাজগুলো সে ঠিকমতো দিতে পারে কিনা, এই ব্যাপারে আপনাকে যথেষ্ট সজাগ থাকতে হবে। সেই সাথে আপনার সন্তানের যদি বাসায় প্রাইভেট টিচার থাকে, সেই প্রাইভেট টিচারের হাতেই শুধু অন্ধের মতো ছেড়ে না দিয়ে আপনাকে টিচারের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখতে হবে। টিচারের সাথে আপনার সন্তানের পড়ালেখার বিষয়ে প্রতিনিয়ত কথা বলতে হবে যে সে প্রতিদিনের পড়াটা প্রতিদিন করে দিতে পারে কিনা, পড়া মুখস্থ করতে পারে কিনা, তার লেখার মধ্যে অধিক মাত্রায় ভুল আছে কিনা, বা সে পড়ালেখার প্রতি উদাসীন কিনা, অন্যমনস্ক কিনা, ইত্যাদি 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 ব্যাপারগুলো আপনাকে খোঁজখবর নিতে হবে। আপনাকে শুরুতেই যে ব্যাপারটা দেখতে হবে বা খুব গভীরভাবে বিশ্লেষণ করতে হবে, আপনি বা আপনার সন্তান
যে বিভাগটা পছন্দ করেছেন এবং আপনার সন্তান যে বিভাগ নিয়ে অধ্যয়ন শুরু করেছে, প্রকৃতপক্ষে সেই বিভাগের প্রত্যেকটা বিষয়গুলো আপনার সন্তান ঠিকমতো বুঝতে পারছে কিনা। প্রাথমিক অবস্থায় যদি আপনি আপনার সন্তানের এই দিকটা একটু বিচার বিশ্লেষণ করতে পারেন, তাহলে স্থায়ী রেজিস্ট্রেশনের আগে আপনার সন্তানের বিভাগ নির্বাচন বা বিভাগ পরিবর্তনের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ আপনি নিতে পারবেন। মোট কথা, আপনার সন্তানকে এমন একটা বিভাগে পড়াশোনা করাতে হবে যেখানে নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে আপনার সন্তান নির্দ্বিধায়, নির্ভাবনায়, নিশ্চিন্তে খুব ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাবে এবং পরবর্তী যে এসএসসি লেভেলটা আছে, যেটা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, জীবনের প্রথম একটা মূল্যবান সম্পদ সার্টিফিকেট অর্জন, সেখানে যাতে সে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে। মূল চিন্তাভাবনার ভিতরে এটাই রাখতে হবে, আপনার সন্তান বা আমার সন্তান যে বিভাগ নিয়েই পড়াশোনা করুক না কেন, তাকে ভালো মানের একটা ফলাফল অর্জন করতে হবে। তাহলেই আপনার সন্তানকে দিয়ে আগামীতে ভালো কিছু অর্জন করানো সম্ভব হবে। নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে যে সমস্ত ছেলেমেয়েরা অধ্যয়ন করছে আর যারা নবম শ্রেণীতে অধ্যয়ন করতে যাচ্ছে, এই ছেলে মেয়েদের ব্যাপারে আপনাকে বিশেষভাবে খোঁজ খবর নিতে হবে যে আপনার সন্তানের কোচিং সেন্টার এবং স্কুল, সাথে এলাকা ভিত্তিক বা মহল্লা, আপনি যে অঞ্চলে বসবাস করছেন, এখানে কোন ছেলে মেয়েগুলো আপনার ছেলে মেয়ের সাথে বন্ধুত্ব স্থাপন করে খুব শক্ত মন নিয়ে একসাথে চলাফেরা করছে। আপনার সন্তান কোন ধরনের ছেলে মেয়েদের সাথে বেশি উঠা বসা করছে, বন্ধুত্ব করছে, ঘোরাফেরা করছে, এটা আপনাকে খুব বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তো আপনার সন্তানকে ঠান্ডা মাথায় বোঝাতে হবে, নবম শ্রেণী এবং দশম শ্রেণীর যে লেভেলটা, এটা তোমার জীবনের জন্য সবচাইতে মূল্যবান একটা সময়। আপনার সন্তানকে বোঝাতে হবে তুমি পরবর্তী জীবনে অনেক বন্ধু বান্ধবী পাবে, অনেকের সাথে বন্ধুত্ব করার সুযোগ পাবে। তুমি যদি ভালো মানের একটা কলেজে ভর্তি হতে চাও বা ভালো মানের বন্ধু বান্ধবী অর্জন করতে চাও, তাহলে এসএসসি লেভেলে তোমাকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে এবং এসএসসি লেভেলের ফলাফলের দ্বারাই নির্ধারিত হবে তুমি কোন ধরনের কলেজে অধ্যয়ন করার সুযোগ পাবা। এটা সন্তানকে বোঝাতে হবে। সন্তানকে ধমক দিয়ে নয়, আদরের সুরে, মায়ার সুরে সন্তানকে বুঝের মধ্যে আনতে হবে। যেখানে ধমক দিয়ে কোনো কিছুই করা সম্ভব হয় না, সেখানে আদর, ভালোবাসা, মায়া, মমতা দিয়ে অনেক কিছুই করা সম্ভব হয়। নবম শ্রেণীর পড়াশোনাকে বা দশম শ্রেণীর পড়াশোনাটাকে আতঙ্কের মতো না দেখিয়ে তাকে সহজভাবে জটিল কঠিন জিনিসটাকে বারবার চেষ্টার মাধ্যমে সেটা বোধগম্য হওয়ার যে অনুপ্রেরণা, সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। নবম শ্রেণী ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা বা ছেলেমেয়েরা তারা একটু সুযোগ খুঁজবেই ফাঁকি দেওয়ার, তারা একটু সুযোগ খুঁজবেই বন্ধু বান্ধবীদের সাথে কিছুটা সময় ব্যয় করার, কারণ এখন তাদের শরীর মন সমস্ত কিছুর পরিবর্তন একসাথে হচ্ছে। নবম শ্রেণী যেমন জীবন পরিবর্তনের একটা চূড়ান্ত মোড়, ঠিক তার শরীর মনের পরিবর্তনের একটা চূড়ান্ত রূপ। সেই জায়গায় যখন আপনার সন্তান এসে পড়েছে, অতএব আপনার সন্তান কিছুটা পাগলামি করবে, এটা বাস্তব, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সন্তানের পাগলামি দেখে বা সন্তানের অনধিকার চর্চাগুলো দেখে যদি আপনি ক্ষিপ্ত হয়ে যান, সন্তানের উপর যদি শারীরিক মানসিক আঘাত করেন, অত্যাচার করেন, নির্যাতন করেন, তাহলে আপনার সন্তানটি বিক্ষিপ্ত হয়ে যাবে, আপনার সন্তানটি নষ্ট হয়ে যেতে পারে। আপনার সন্তানকে ঘরের মধ্যে রেখে প্রকৃত নৈতিক শিক্ষা, আদর্শিক শিক্ষা, মানবতা, বিবেকবোধ সমস্ত কিছু শিক্ষা দিতে হবে। আপনি যেমন আপনার সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করবেন, সেই সাথে সাথে আপনার সন্তানকে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাগুলো আছে সেই শিক্ষার দিকেও চরমভাবে আগ্রহী করে তুলতে হবে। হাজার কাজের ব্যস্ততার মাঝেও প্রতিদিন আপনাকে অবশ্যই সন্তানের সাথে মন খুলে কিছুটা সময় গল্প করতে হবে, তার স্কুল প্রসঙ্গে, বন্ধু বান্ধবী প্রসঙ্গে, কোচিং সেন্টার প্রসঙ্গে, বাসার প্রাইভেট টিচার প্রসঙ্গে, এই সমস্ত জায়গার পড়াশোনা, কথা, কাজগুলো আপনাকে বন্ধুর মতো করে আপনার সন্তানের কাছ থেকে আলাপ আলোচনার মাধ্যমে শুনতে হবে। আর যে দিকটা আপনার কাছে খারাপ মনে হয়, বেঠিক মনে হয়, সেই খারাপ দিকটা আপনাকে আপনার সন্তানকে বুঝিয়ে তাকে ভালো পথের দিকে আনতে হবে। যেটা বেঠিক মনে হয় সেটা সঠিক লাইন আপনার সন্তানকে দেখাতে হবে। নবম শ্রেণীতে উঠে গেছে বা আপনার সন্তান নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে অধ্যয়ন করছে বিধায় আপনি গা ছাড়া দিয়ে দিবেন যে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তারা তো এখন তাদের গতিতেই পড়াশোনা করবে। তার দেহ মন মাথার মধ্যে একটা উত্তাল সাগরের মতো একটা তরঙ্গ কাজ করতে থাকে। এ সময় সন্তান মায়া, মমতা, ভালোবাসা চায়, আদর চায়, বুঝের কথা চায়, নম্র ভদ্র ব্যবহার চায়। সেখানে আপনি যদি আপনার সন্তানের সাথে প্রতিনিয়ত যদি খারাপ আচরণ করতে থাকেন, অন্যান্য প্রসঙ্গ নিয়ে শুধু সন্তানের দোষ ধরতে থাকেন, তাহলে সন্তান আস্তে আস্তে আপনার প্রতি আস্থা হারাবে এবং সন্তান একটু ভালো ব্যবহার পাওয়ার আশায় বা ভালো সময় পার করার আশায় সে তখন স্কুল ফাঁকি দিয়ে, কোচিং ফাঁকি দিয়ে সে তখন তার বন্ধু বান্ধবীদের সাথে বিনোদনমূলক কিছু কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাবে। তাই
আপনার সন্তান যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে আপনাকে প্রচণ্ড মাত্রায় সতর্ক থাকতে হবে। মাসে একদিন আপনার সন্তানটিকে নিয়ে আপনি বাইরে বের হন, ঘোরাফেরা করেন, পরিবেশ পরিস্থিতি সম্পর্কে তাকে জ্ঞান দিতে থাকেন। কারণ আপনার সন্তান তো আস্তে আস্তে সমাজের কাণ্ডারি হতে যাচ্ছে। আগামী কয়েকটা বছর পরে আপনার সন্তান সংসারের কাণ্ডারি হতে যাচ্ছে, পরিবারের কাণ্ডারি হতে যাচ্ছে, এমনকি সমাজের কাণ্ডারি হতে যাচ্ছে। তাই সংসার, পরিবার, সমাজ, দেশ প্রসঙ্গে তাকে অল্প অল্প করে তাকে ধারণা দিতে হবে। তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি জীবন সংসার প্রসঙ্গে ছোট ছোট জ্ঞানগুলো তাকে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করতে হবে, বা তাকে বোঝাতে হবে, দেখাতে হবে, জানাতে হবে। সে তো আপনি যদি আপনার সন্তানকে আপনার নিজ দায়িত্বে জীবন সংসার, পরিবার, সমাজ প্রসঙ্গে ছোট ছোট প্রসঙ্গগুলো, দায়িত্বগুলো বোঝানোর চেষ্টা করেন, তাহলে সে এই বুঝগুলো নেওয়ার জন্য অন্য স্বর্ণপন্ন হবে না, বা বন্ধু বান্ধবীদের সাথে বাইরে ঘোরাফেরা করবে না। আপনি আপনার সাধ্য মোতাবেক আপনার সন্তানকে নিয়ে কোনো একটা রেস্টুরেন্টে বসেন, কিছুটা সময় পার করেন, ভালো মন্দ তার চাহিদা মোতাবেক খাবারগুলো তাকে খাওয়ানোর চেষ্টা করেন। কোনো একটা পার্কে নিয়ে যান, সেখানকার পরিবেশ তাকে দেখান, বুঝান, কিছুটা সময় পার করেন। তাহলে তার যদি আপনার সাথে থেকে যদি আপনার সন্তানের রেস্টুরেন্টে যাওয়া এবং পার্কে যাওয়া বা ঘোরাফেরার মন যদি ভরে যায়, বা তার যদি বিশ্বাস থাকে যে আমার পিতা মাতা বা অভিভাবককে বললে আমাকে এখানে এই রেস্টুরেন্টে নিয়ে যাবে, এই পার্কে ঘুরতে নিয়ে যাবে, বা আমাকে এই মার্কেটে নিয়ে যাবে, তাহলে দেখবেন আপনার সন্তানের ভিতরে বাইরের জিনিস প্রসঙ্গে জানার আকাঙ্ক্ষা, কৌতূহল, দেখার নেশা, এটা বন্ধ হয়ে যাবে। এবং এই নেশায় পড়ে দেখবেন সে তখন না তার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে বাইরে রেস্টুরেন্টে, মার্কেটে, পার্কে ঘোরাফেরা করবে না। আপনার সন্তান বাসায় ঠিকমতো পড়াশোনা করছে কিনা এটিকে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। বিভাগ ওয়াইজ যে সমস্ত বিষয়গুলো আছে বা সাবজেক্টগুলো আছে, প্রত্যেকটা সাবজেক্ট সে সঠিকভাবে বুঝতে পারছে কিনা, বা সাবজেক্টের উপরে তার দখল কতটুকু হলো, এটা আপনি আপনার সন্তানকে প্রশ্ন করে বা সন্তানের কাছে জেনে স্কুলের শিক্ষিকাদের কাছ থেকে জানতে পারেন। এমনকি কোচিং সেন্টারে খোঁজখবর নিতে পারেন, বাসার প্রাইভেট টিচারের সাথে আপনি আলোচনা করতে পারেন। টোটাল সমস্ত দিকে আপনাকে খোঁজখবর রাখতে হবে। পারিবারিক সাংসারিক যে সমস্ত গল্পগুলো আছে সেই গল্পের মধ্যে তাকে অংশীদার করুন, তাকে কথা বলতে দিন এবং তাকে কথা শুনতেও সুযোগ দিন। বিশেষ করে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো, টিভি, কম্পিউটার, মোবাইল, এগুলোর ব্যবহারের সঠিক দিক এবং ভালো দিক, উপকারী দিক সম্পর্কে আপনার সন্তানকে শুরু থেকেই বোঝাতে চেষ্টা করুন। আপনার সন্তানের ক্ষেত্রে টিভি, কম্পিউটার, মোবাইল সহ অন্যান্য যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে, এগুলো যত্রতত্র ব্যবহারের ক্ষেত্রে যেমন একটা বিধিনিষেধ আরোপ করতে হবে, সেই সাথে এই সমস্ত ডিভাইসগুলো থেকে শিক্ষামূলক বা জীবন প্রাসঙ্গিক যে সমস্ত জ্ঞানগুলো অর্জন করা সম্ভব, সুস্থ জ্ঞান অর্জন করা সম্ভব, সেই সমস্ত দিকগুলো প্রসঙ্গে আপনার সন্তানকে উদ্বুদ্ধ করতে হবে এবং তাকে এই সমস্ত সেক্টরের জ্ঞানগুলো অর্জন করার সুযোগ করে দিতে হবে। এমন আচরণ করবেন না যে তুমি আজ থেকে নবম শ্রেণীতে উঠে গেছো মানে তোমার পড়াশোনার অনেক চাপ, অতএব তুমি টিভি দেখতে পারবে না, কম্পিউটার ওপেন করতে পারবে না, মোবাইল হাতেই নিতে পারবে না, ইন্টারনেট বা নেট প্রসঙ্গের কোনো কিছুতেই তুমি ঢুকতে পারবে না। এভাবে চড়াও হয়ে সন্তানকে বিক্ষিপ্ত করা যাবে না। বর্তমান যুগ প্রযুক্তির যুগ, প্রযুক্তি ব্যতি রেখে আপনি আপনার জীবন পরিচালনা করতে পারবেন না। এবং আমরা জানি পড়াশোনার অনেক কিছুই এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে, নেটের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। অতএব জ্ঞান অর্জনের জন্য, ভালো কিছু জানার জন্য, বোঝার জন্য একটা প্ল্যাটফর্ম প্রসঙ্গে ভালো মন্দ দিক জানা বোঝার অধিকার আপনার সন্তানের আছে। আপনাকে সন্তানকে কাছে নিয়ে, সাথে নিয়ে আপনাকে এই ইলেকট্রনিক্স ডিভাইস, বিশেষ করে কম্পিউটার এবং মোবাইল, এই প্রসঙ্গের ভালো মন্দ দিকটা আপনার সন্তানকে বোঝাতে হবে। ভালো দিক প্রসঙ্গে সন্তানকে এত পরিমাণে উদ্বুদ্ধ করতে হবে যে এই ভালো দিকের মাধ্যমে তুমি এই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে তুমি এই প্রসঙ্গের জ্ঞানগুলো অর্জন করতে পারো। আপনি মোবাইল বা কম্পিউটার ব্যবহারে নিষেধাজ্ঞা দিবেন বা ব্যবহারের প্রসঙ্গে কঠোর হবেন, আপনার সন্তান অবশ্যই বাইরে তার বন্ধু বান্ধবীদের সাথে সে এই প্রসঙ্গগুলো শেয়ার করবে এবং সে অবলীলায় মোবাইল কম্পিউটার ব্যবহার করবে। অথচ আপনি জানতেছেন যে আপনার নিষেধাজ্ঞায় পড়ে আপনার সন্তান মনে হয় পুতুলের মতো বসে আছে। কারণ এই বয়সের ছেলে মেয়েদের মোবাইল এবং কম্পিউটারের খুব বিশেষ জ্ঞান না থাকলেও এটা তাদের ব্যবহার করতে হবে, এটাই তাদের নেশা। তারা শুধু জানে এতটুকুই, আমি মোবাইল ব্যবহার করব, আমি কম্পিউটার ব্যবহার করব। তা আপনি যদি আপনার সন্তানকে পাশে নিয়ে যদি মোবাইলের সঠিক দিকটা যদি দেখিয়ে দেন, কম্পিউটারের উপকারী দিকটা যদি বোঝাতে পারেন, তাহলে আপনার সন্তান সেই ভালো দিকটা নিয়েই গবেষণা করতে থাকবে বা ভালো দিকেই বিতরণ করতে থাকবে। আর যদি নিষেধাজ্ঞা দিয়ে দেন, তাহলে তার ভিতরে কৌতূহল জাগবে, মোবাইলে কি আছে, কম্পিউটারে কি আছে, আমাকে ব্যবহার করতে দেয় না কেন। সে অবশ্যই তার বন্ধু বান্ধবীদের বা আত্মীয় স্বজনের কাছ থেকে মোবাইল কম্পিউটার সে ব্যবহার করা শিখবে, ব্যবহার করবে এবং সে তার নির্দ্বিধায় তার মন যেভাবে চায় সেভাবে সে ব্যবহার করবে। আপনি দেখবেনও না এবং আপনার বলার কিছু থাকবেও না। তাই সন্তানকে মানুষের মতো মানুষ করতে গেলে
পিতামাতা এবং অভিভাবকদেরকে যথেষ্ট সচেষ্ট হতে হবে, সচেতন হতে হবে, সন্তানের প্রতি যত্নবান হতে হবে, যত্নশীল হতে হবে। সন্তানের কদমে কদমে আপনাকে আপনার নজরের বিচরণ থাকতে হবে। সন্তান কি বলছে, কি বলতে চায়, কি করছে, কি করতে চায়, কোথায় যেতে চায়, কোথায় যায়, সমস্ত ব্যাপারগুলো আপনাকে গোপনে পর্যবেক্ষণ করতে হবে। সন্তানের সাথে আপনাকে এমন আচরণ করতে হবে সন্তান ধরেই নিবে যে আমার পিতামাতা একেবারেই আমার সার্থক বন্ধু বান্ধবী। ঠিক আছে, সন্তানের সাথে আপনি যেমন বন্ধু বান্ধবীর মতো আচরণ করবেন, ঠিক সন্তানের অগোচরে আপনাকে সাক্ষাৎ গোয়েন্দার মতো নজরদারি করতে হবে আপনার সন্তানের পিছনে। আপনার সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে ওঠা বসা করে, কার সাথে ঘুরতে যায়, স্কুলে কখন যায়, স্কুল থেকে কখন ফিরে আসে, কোচিং সেন্টারে যায় কিনা, কোচিং সেন্টার থেকে ঠিক সময় বাসায় ফিরে আসে কিনা, বাসায় প্রাইভেট টিচারের সাথে সে শুধু গল্প করছে নাকি তার প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা করছে, তার নবম শ্রেণী এবং দশম শ্রেণীর সিলেবাসগুলো ঠিক মতো সময় মতো শেষ হচ্ছে কিনা এবং পুরনো পড়াগুলো তার মনে আছে কিনা, সমস্ত বিষয়গুলো আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। আপনার সন্তান যখন পরিবারের অন্য সদস্যের সাথে কথা বলছে সে ঠিক মতো ভদ্র আচরণ করছে কিনা, বেয়াদবির মতো আচরণ করে কিনা, তার নৈতিকতার অবক্ষয় হচ্ছে কিনা, তার ছোটবেলায় আপনার শিখিয়ে দেওয়া যে নৈতিকতা, যে আদর্শ, সেগুলো বহাল আছে কিনা, এগুলো আপনাকে পর্যবেক্ষণ করতে হবে, গবেষণা করতে হবে। নবম শ্রেণী দশম শ্রেণী অধ্যয়ন করার পরে এসএসসি পরীক্ষা দিলে আপনার সন্তান ঘর থেকে আরেকটু বের হয়ে যাবে, তখন তার নৈতিক শিক্ষার সুযোগ একেবারেই বন্ধ হয়ে যাবে, কমে যাবে। কারণ নবম শ্রেণী পর্যন্ত আপনি পারিবারিকভাবে সাংসারিকভাবে আপনার সন্তানকে যেভাবে নজরদারি করতে পারবেন, যেভাবে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবেন, আপনার সন্তান যখন কলেজ লেভেলে চলে যাবে তখন আপনার সন্তান আপনার হাত থেকে অনেকটাই ছুটে যাবে। ইচ্ছা থাকলেও আপনি আপনার সন্তানের উপর অনেক রকম অধিকার জাহির করতে পারবেন না, ধমক দিয়ে আপনার সন্তানকে সেই কাজে বাধ্য করাতে পারবেন না। এখন যেটা সুযোগ আছে, তাই সুযোগকে আপনাকে কাজে লাগাতে হবে। সুযোগ হাতছাড়া হয়ে গেলে সন্তান হাতছাড়া হয়ে যাবে। ভালো পরিবেশ, ভালো মন, ভালো শিক্ষা যদি দিতেই হয় নবম শ্রেণী পর্যন্তই আপনাকে প্রচণ্ড মাত্রায় সন্তানদেরকে দীক্ষিত করতে হবে, শিক্ষিত করতে হবে। যেমন নৈতিক শিক্ষা, তেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা, সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, সমস্ত কিছু। সন্তান সমাজের লোকজনের সাথে কেমন আচরণ করবে, সন্তান রাস্তা দিয়ে চলতে গেলে তার থেকে বয়স্ক যে লোকগুলো আছে তাদের সাথে আদব কায়দার সহিত সালাম আদান প্রদান বা অন্যান্য ধর্ম রীতিনীতি অনুযায়ী শুভেচ্ছা বিনিময় করছে কিনা এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার সন্তান ধীরে ধীরে আত্মঅহংকারী হয়ে উঠছে কিনা এটা আপনাকে দেখতে হবে। আপনার সন্তান পরিবারের অন্য ছেলে মেয়েদের সাথে বিক্ষিপ্ত বা হিংস্র আচরণ করে কিনা এটা আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। আপনার সন্তানের যে দোষগুলো ধরা পড়বে, যে ভুল দিকগুলো ধরা পড়বে, তাকে শাসন আর শোষণ দিয়ে নয়, তাকে মায়া মমতা আদর ভালোবাসা দিয়ে বোঝাতে হবে বড়দের সাথে এইভাবে ব্যবহার করতে হয়। তোমার থেকে বয়স্ক কাউকে দেখলে তাকে প্রথমে সালাম দেবে বা শুভেচ্ছা বিনিময় করবে। তোমার ছোট ভাই বোন বা পরিবারের অন্যান্য যে ছোট সদস্য যারা আছে তাদের সাথে মায়ার সুরে কথা বলবে, আদরের সুরে কথা বলবে। আপনি আপনার সন্তানকে যেভাবে শিখাবেন আপনার সন্তান সেভাবেই শিখবে এবং আগামীতে সেইভাবেই আপনার সন্তান অন্যদের সাথে আচরণ করবে। সন্তানের ব্যবহার দিয়ে, সন্তানের ভালো মন্দ দিয়ে আপনার আগামীতে আপনার বিচার করা হবে আপনি কেমন পিতামাতা বা কেমন অভিভাবক। সন্তান যাতে আদর্শবান হয়, নীতিবান হয়, সুশিক্ষায় শিক্ষিত হয়, নৈতিক শিক্ষার কাণ্ডারি হয়, সেদিকে আপনাকে যত্নবান হতে হবে, সচেষ্ট হতে হবে, খেয়াল রাখতে হবে। নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে যে সমস্ত ছেলেমেয়েরা বর্তমান সময়ে পড়াশোনা করছে তাদের প্রতি আমার ভালোবাসা, দোয়া, আশীর্বাদ, শুভকামনা তো থাকবেই। সেই সাথে আগামীতে যারা নবম শ্রেণীতে অধ্যয়ন করার জন্য প্রস্তুতি নিচ্ছে বা উন্নীত হবে, অধ্যয়ন শুরু করবে, তাদের প্রতিও আমার যথেষ্ট ভালোবাসা, দোয়া, আশীর্বাদ থাকবে এবং শুভকামনা থাকবে যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী বা ছেলে মেয়ে তাদের পছন্দসই একটা বিভাগ নির্বাচন করার মাধ্যমে শুরু থেকেই ভালোভাবে পড়াশোনাগুলো চালিয়ে যেতে পারে এবং যে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর অধ্যয়ন শেষ করার পরে এসএসসি লেভেলে সে যখন বোর্ড ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবে তার জন্য ফলাফলটা আশানুরূপ হয়, যাতে তার কষ্ট, শ্রম বা পিতামাতা অভিভাবকদের এই চেষ্টা যাতে বিফলে না যায়। এই জন্য আমি শুরু থেকেই প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য দোয়া করি এবং আন্তরিকভাবে ভালোবাসা জানাই সেই সমস্ত পিতামাতাদের যারা সচেষ্ট হচ্ছেন নিজেদের সন্তানকে উপযুক্ত মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টস সেকশনে আপনার মূল্যবান মতামত, অভিমত লিখতে ভুলবেন না। সেই সাথে সাইফ স্যার 007 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ আর নয়, আগামীতে নতুন কোনো ভিডিও করার মাধ্যমে কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।